নমস্কার। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আচ্ছা, প্রথমেই একবার একটা রিয়েল লাইফ পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন ইউজিসি নেট, এমএলআইএস বা বিএলআইএস এর মতো কোনো হাই লেভেল পরীক্ষার জন্য জোর কদমে প্রিপারেশন চলছে, অথবা কোনো ভীষণ ইম্পর্ট্যান্ট রিসার্চের কাজ চলছে। আর ঠিক সেই চরম মুহূর্তে এমন একটা বই বা জার্নাল আর্টিকেলের খুব দরকার পড়ে গেল, যেটা লোকাল লাইব্রেরিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন কি উপায়? বাজার থেকে সবসময় এত দামি বই কিনে নেওয়াটা তো কোনোভাবেই সম্ভব নয়। ঠিক এই জায়গাতেই যেন ম্যাজিকের মতো মুশকিল আসান হিসাবে কাজ করে লাইব্রেরি সায়েন্সের একটি অসাধারণ পরিষেবা, যার নাম হল ইন্টার লাইব্রেরি লোন সার্ভিস বা সংক্ষেপে ILL। বাংলায় যাকে বলা হয় গ্রন্থাগার আন্তঃধার পরিষেবা। লাইব্রেরি সায়েন্সের সমস্ত ছাত্রছাত্রী এবং গবেষকদের জন্য আজকের এই এক্সপ্লেনারটি আক্ষরিক অর্থে একটা আল্টিমেট লাইফলাইন হতে চলেছে, কারণ আজ একেবারে একজন শিক্ষকের মতো লাইন বাই লাইন ধরে এই বিষয়টির গভীরে প্রবেশ করা হবে। চলুন শুরু করা যাক। আজকের সেশনের সিলেবাস বা এজেন্ডাটিতে পুরো বিষয়টিকে একদম লজিক্যালি সাজানো হয়েছে। প্রথমেই আমরা দেখব ১ নম্বর ILL এর বেসিক কনসেপ্ট বা মূল ধারণা। এরপর ২ নম্বর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। ৩ নম্বর ILL প্রক্রিয়া। ৪ নম্বর ILL এর সীমাবদ্ধতা। ৫ নম্বর ভারতে ILL পরিকাঠামো। আর ৬ নম্বর মূল দর্শন। চলুন এক এক করে পর্যায়ক্রমে এগোনো যাক। তো আমাদের প্রথম বিভাগ LIL এর মূল ধারণা, আর এর সাবটাইটেল হল পরিষেবার গঠনতন্ত্র। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা খুব সাধারণ অথচ রিয়েলিস্টিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন গবেষকের ঠিক কী করা উচিত যখন তার স্থানীয় লাইব্রেরিতে একটি অত্যন্ত জরুরি বই নেই এবং সেটি কেনাও তার পক্ষে অর্থনৈতিকভাবে সম্ভব নয়? এই প্রশ্নটা কিন্তু ছাত্রজীবনে বা গবেষণার সময় কখনো না কখনো এসেই থাকে। রিসার্চের কাজ কি তাহলে মাঝপথেই থেমে যাবে? একেবারেই না। এই গল্পের সুপারহিরো হলো আমাদের ILL সার্ভিস, অর্থাৎ পাঠকের এই চরম প্রয়োজনের সময় লাইব্রেরি নিজেই দায়িত্ব নেয় অন্য কোনো লাইব্রেরি থেকে সাময়িকভাবে সেই বইটি ধার করে আনার। এই পুরো সিস্টেমটার ভেতরে মূলত দুটো প্রাতিষ্ঠানিক ভূমিকা থাকে। স্লাইডে দেখতেই পাচ্ছি, একটা হলো বরোয়িং লাইব্রেরি বা আবেদনকারী গ্রন্থাগার, আর অন্যটা হলো লেন্ডিং লাইব্রেরি বা দাতা গ্রন্থাগার। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। ধরুন যে লাইব্রেরি তার নিজস্ব পাঠকের অভাব মেটাতে অন্য লাইব্রেরির কাছে বইয়ের জন্য অফিসিয়াল রিকোয়েস্ট বা অনুরোধ পাঠায়, সেটাই হলো বরোয়িং লাইব্রেরি। এরা হলো পাঠকের সত্যিকারের প্রতিনিধি। অন্যদিকে যে প্রতিষ্ঠান তাদের নিজেদের কালেকশন বা সংগ্রহ থেকে অন্য লাইব্রেরিকে বইটি ধার দিতে রাজি হয়, তারা হলো লেন্ডিং লাইব্রেরি। পাঠকের স্পেসিফিক ডিমান্ড পূরণের জন্য এই দুটো প্রতিষ্ঠান একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এখানে একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। স্লাইড বলছে ILL সম্পূর্ণরূপে একটি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন লেনদেন। পাঠকরা সরাসরি তাদের স্থানীয় লাইব্রেরিকে বাইপাস করতে পারেন না। এর মানে ঠিক কি? মানে হলো কোনো ছাত্র বা গবেষক চাইলেই সরাসরি অন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে বলতে পারেন না যে দয়া করে আমাকে আপনাদের লাইব্রেরির ওই বইটি ধার দিন। এটা নিয়মবিরুদ্ধ। পাঠককে অবশ্যই তার নিজের হোম লাইব্রেরির মাধ্যমেই আবেদন করতে হবে। পাঠকের নিজস্ব লাইব্রেরি এখানে একমাত্র অফিসিয়াল ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় বিভাগে, প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। এর সাবটাইটেল হল গ্রন্থাগারগুলোকে কেন নিজেদের মধ্যে সম্পদ ভাগ করতে হয়। এতক্ষণ তো বোঝা গেল ILL কি, কিন্তু আধুনিক যুগে এই সার্ভিসটার এত প্রয়োজন কেন? স্লাইডে পরিষ্কার বলা আছে, কোনো গ্রন্থাগারই স্বয়ংসম্পূর্ণ নয়। পৃথিবীতে এমন কোনো লাইব্রেরি নেই যে গর্ব করে বলতে পারে আমাদের কাছে দুনিয়ার সব বই আছে। এর পেছনে 4টে সলিড কারণ রয়েছে। প্রথমত, তথ্য বিস্ফোরণ বা ইনফরমেশন এক্সপ্লোশন। প্রতিদিন সারা বিশ্বে এত বিপুল পরিমাণে নতুন নতুন বই আর জার্নাল পাবলিশ হচ্ছে যে একটা লাইব্রেরির পক্ষে সব কিনে ওঠা রীতিমতো অসম্ভব। দ্বিতীয় কারণ, সীমিত বাজেট বা লিমিটেড বাজেট। প্রত্যেকটা লাইব্রেরির একটা নির্দিষ্ট ফান্ডিং থাকে, আনলিমিটেড টাকা তো কারো কাছে নেই। তৃতীয়ত, জায়গার অভাব বা স্পেস কনস্ট্রেইনস। ফিজিক্যাল স্পেসেরও তো একটা লিমিট আছে, তাই না? আর চতুর্থ কারণটি হল রিসোর্স শেয়ারিংয়ের লক্ষ্য। লাইব্রেরি সায়েন্সের একটা বড় উদ্দেশ্যই হল সম্পদের যৌথ ব্যবহার, যাতে কম খরচে সর্বোচ্চ পাঠককে পরিষেবা দেওয়া যায়। এই 4টে বাস্তব কারণই লাইব্রেরিগুলোর মধ্যে এই আদান প্রদান কি শুধু দরকারই নয়, একেবারে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে তুলেছে।
এখন ৩ নম্বর বিভাগ ILL প্রক্রিয়া। এর সাবটাইটেল হল ধাপে ধাপে বিশ্লেষণ। থিওরি তো অনেক হলো, কিন্তু প্র্যাকটিক্যালি এই সিস্টেমটা কাজ করে কিভাবে? একজন স্টুডেন্টের ডেস্ক থেকে শুরু করে একটা বই কিভাবে তার হাতে এসে পৌঁছায়। স্লাইডে আমরা 4টে সুস্পষ্ট ধাপ দেখতে পাচ্ছি। প্রথম ধাপ আবেদন ও যাচাইকরণ। পাঠক প্রথমে তার প্রয়োজনীয় বইটির পুরো ডিটেলস মানে টাইটেল, লেখক বা ISBN নম্বর দিয়ে ফর্ম জমা দেন। আর লাইব্রেরিয়ান সবার আগে চেক করে দেখেন যে বইটি সত্যি তাদের নিজস্ব ক্যাটালগে আছে কিনা। যদি না থাকে তবেই পরের ধাপে যাওয়া যায়। দ্বিতীয় ধাপ ট্র্যাকিং ও অনুরোধ। এবার লাইব্রেরিয়ানের কাজ অনেকটা গোয়েন্দার মতো। তিনি ইউনিয়ন ক্যাটালগ ঘেটে বের করেন বইটি কোন লাইব্রেরিতে আছে এবং সেই নির্দিষ্ট লেন্ডিং লাইব্রেরির কাছে রিকোয়েস্ট পাঠান। তৃতীয় ধাপ ডেলিভারি। লেন্ডিং লাইব্রেরি রাজি হলে তারা পোস্ট, কুরিয়ার বা বইটার ডিজিটাল কপি হলে ডকুমেন্ট ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সেটি পাঠিয়ে দেয়। আর শেষ ধাপ ব্যবহার ও ফেরত। বইটি হাতে পাওয়ার পর পাঠক সেটি লাইব্রেরির নিয়ম অনুযায়ী সাধারণত 1 থেকে 4 সপ্তাহের জন্য ব্যবহার করার সুযোগ পান। সময় শেষ হলে লাইব্রেরি অত্যন্ত সাবধানে এবং সুরক্ষিতভাবে বইটা আবার তার আসল জায়গায় ফেরত পাঠিয়ে দেয়। এই হল পুরো মেকানিজম। 4 নম্বর বিভাগ ILL এর সীমাবদ্ধতা। এর সাবটাইটেল হল সীমানা এবং ব্যতিক্রম নির্ধারণ। যে কোনো সিস্টেমেরই কিছু বাউন্ডারি বা সীমানা থাকা দরকার, তাই না? সবকিছু তো আর চাইলেই ধার দেওয়া যায় না। স্লাইডে সে কঠোরভাবে নিষিদ্ধ সামগ্রীর একটা লিস্ট দেওয়া আছে। প্রথমত দুর্লভ বই বা রেয়ার বুকস। 1000 বছরের পুরনো প্রাচীন বা ভঙ্গুর পাণ্ডুলিপি কখনোই ধার দেওয়া হয় না, কারণ যাতায়াতের রাস্তায় এগুলো নষ্ট হয়ে যাওয়ার চরম ঝুঁকি থাকে। দ্বিতীয়ত রেফারেন্স বই। ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়ার মতো বইগুলো লাইব্রেরির ভেতরে বসেই পড়তে হয়, এগুলো বাইরে পাঠানো একদম বারণ। তৃতীয়ত সাম্প্রতিক পত্রপত্রিকা বা কারেন্ট পিরিয়ডিক্যালস। সদ্য রিলিজ হওয়া জার্নাল বা ম্যাগাজিনের লেটেস্ট ইস্যুগুলো দেওয়া হয় না। আর চতুর্থত অত্যধিক চাহিদাসম্পন্ন বই বা হাই ডিমান্ড বুকস। যে বইগুলোর ডিমান্ড লাইব্রেরির নিজস্ব পাঠকদের মধ্যেই তুঙ্গে, সেগুলো তার অন্য লাইব্রেরিকে ধার দেওয়া যায় না। আগে তো ঘরের পাঠকদের অধিকার দেখতে হবে, তাই না? এই ব্যতিক্রমগুলো পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। এবার 5 নম্বর বিভাগ ভারতে ILL পরিকাঠামো। এর সাবটাইটেল বাস্তব প্রয়োগ। আমরা তো গ্লোবাল কনসেপ্ট বুঝলাম, কিন্তু আমাদের নিজেদের দেশে মানে ভারতের মতো এত বিশাল একটা ভৌগোলিক পরিসরে এই পরিকাঠামো কিভাবে কাজ করছে? স্লাইডের টেবিলটা খুব সাবধানে খেয়াল করা যাক। প্রথমেই আছে DELNET বা ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক। এটি ভারতের হাজার হাজার লাইব্রেরিকে একসাথে যুক্তকারী অন্যতম একটা অগ্রণী নেটওয়ার্ক। বলতে গেলে এটা একটা বিশাল বড় জাল যা গোটা দেশটাকে জুড়ে রেখেছে। তারপর রয়েছে INFLI BNET। এরা মূলত বিশ্ববিদ্যালয়ে গবেষকদের জন্য দারুণ কাজ করে। JCC বা জে গেট কাস্টম কন্টেন্ট ফর কনজর্শিয়ামের মাধ্যমে এরা খুব ফাস্ট ডকুমেন্ট ডেলিভারি পরিষেবা দিয়ে থাকে। আর একেবারে শেষে রয়েছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া বা ভারতের জাতীয় গ্রন্থাগার। এরাও ধার দেয়, তবে অত্যন্ত কঠোর কিছু শর্ত মেনে। আর এদের লোন দেওয়ার সময়সীমা হল ঠিক 21 দিন। এই 3টে নাম এবং তাদের কাজ কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। আমরা একদম শেষ বিভাগে চলে এসেছি। 6 নম্বর বিভাগ মূল দর্শন। সাবটাইটেল গ্রন্থাগার বিজ্ঞানের হৃদয়। এতক্ষণ ধরে আমরা যা যা টেকনিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম দেখলাম, এর পেছনের আসল আত্মাটা কি? স্লাইডে আমরা ভারতের লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর SR রঙ্গনাথনের বিখ্যাত দুটো সূত্র দেখতে পাচ্ছি। তার লাইব্রেরি বিজ্ঞানের দ্বিতীয় সূত্র হল প্রতিটি পাঠকের জন্য তার বই বা এভরি রিডার হিজ হার বুক। আর তৃতীয় সূত্র হল প্রতিটি বইয়ের জন্য তার পাঠক বা এভরি বুক ইটস রিডার। একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে এই যে গোটা ILL ফ্রেমওয়ার্ক, এর জন্মই হয়েছে ডক্টর রঙ্গনাথনের এই ফাউন্ডেশনাল দর্শনগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। টাকার অভাবে বা দূরত্বের কারণে কোনো শিক্ষার্থী যেন তার দরকারি জ্ঞান থেকে বঞ্চিত না হন, আর কোনো ভালো বই যেন শুধু আলমারির অন্ধকারে বন্দী না থেকে তার সঠিক পাঠকের কাছে পৌঁছতে পারে, এটাই হল ইন্টারলাইব্রেরি লোনের একেবারে হার্ট অ্যান্ড সোল বা মূল দর্শন। আজকের এই ডিটেলড এক্সপ্লেনারের আমরা একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে পুরো বিষয়টাকে ব্রেনস্টর্ম করার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হচ্ছে। প্রথম প্রশ্ন, IIL প্রক্রিয়া কিভাবে সামগ্রিকভাবে গ্রন্থাগার বিজ্ঞানের এই নৈতিক দর্শনকে দিনের পর দিন বজায় রাখছে?
আর দ্বিতীয় প্রশ্ন, ডিজিটাল নেটওয়ার্ক এবং এআই এর যুগে আগামী ভবিষ্যতে শিক্ষার্থীদের তথ্যের অ্যাক্সেসকে গণতান্ত্রিকরণ বা ডেমোক্রেটাইজ করতে এই সিস্টেমগুলো ঠিক কী ধরনের যুগান্তকারী ভূমিকা পালন করবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে। আশা করা যায় ইন্টার লাইব্রেরি লোন নিয়ে কনসেপ্ট এখন জলের মতো পরিষ্কার। এই আলোচনাটি যে কোনো পরীক্ষাতেই দারুণ সাহায্য করবে। এভাবেই নিত্য নতুন বিষয় শেখা আর জ্ঞান অন্বেষণ চলতে থাকুক।